আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অল স্পোর্ট এবিপি এখানে রয়েছে এবং সেই সাথে সাজ্জাদ উদাস আমার সঙ্গে। টেস্ট আমি না মোবাইল টেস্ট কেন? দেখতেছিলাম। কাম অন, আমি আমরা টেস্টে হেরে গেছি। উই ওয়ন্ট টক অ্যাবাউট দ্য টেস্ট। আমরা একদম সরাসরি বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলবো। সাজ্জাদ মোবাইলটা এই কারণেই দেখছিল কারণ মানে মোবাইল দেখে দেখেও আমাদের অনেক সময় মোবাইল ডিজিটস গুলো মনে করতে হয়। বাংলাদেশ যেই ব্যাটিং ইনিংসটা আসলে খেললো ফার্স্ট ওয়ানডেতে, সেটার পরে যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আর কি, মানে ভুলে যেতে চাই, তারপরেও মনে করে কথা বলতে হয়, আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়। আমি মাঝখানে অনেক সময় পাচ্ছিলাম না আসলে, টু বি অনেস্ট। ফুটবল নিয়ে এত ব্যস্ততা থাকার কারণে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে আস্তে করে যে একটা সিরিজ খেলে ফেলছে এবং আমাদের হেরেই সবার চলেছে। চোখকে ফাঁকি দিয়ে তারা যে পারফরমেন্স দিচ্ছে সেটা নিয়ে আসলে কথা বলা উচিত। দে ডিজার্ভ সাম টাইম সবার কাছ থেকে। সো একদম চলে যাই, টু দ্য পয়েন্ট চলে যাই। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সামনে, সেটার প্রিপারেশন বাংলাদেশ নিচ্ছে। তাদের টিমটা মোর অর লেস সেটেলড, সবাই জানে মানে কি আছে স্কোয়াডের মধ্যে। একটা দুটো চেঞ্জ ছাড়া হয়তো এই স্কোয়াডটাই ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, এটাও মোটামুটি নিশ্চিত। রিসেন্ট অ্যাডিশন হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত, হু ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিততে সে ভালো হেল্প করেছিল। বাংলাদেশ জিম্বাবুয়েতে গেল, অনেকে বলছে এটা একটা প্রিপারেটরি সিরিজ, কারণ বাংলাদেশের পর অস্ট্রেলিয়ায় যাবে, যদিও সেটা টেস্ট খেলতে। বাট সাউথ আফ্রিকায় তাদের একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে যেখানে ওয়ান ডে সিরিজ খেলতে হবে অ্যাওয়ে কন্ডিশনে। সো ওভারঅল এই যে প্রথম ওয়ানডের আগে ইভেন টেস্টেও ডিসঅ্যাপয়েন্টিং হয়েছিল ব্যাটিংটা স্পেশালি। একই ঘটনাটা আমরা দেখলাম ওয়ানডেতেও হলো, 142 আমরা চেস করে জিততে পারিনি। সো আমার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বাংলাদেশের এই টিমটাকে আমরা যতটুকু সেটেল ভাবছি, যারা দেশের মাটিতে আমরা অপ্রতিরোধ্য, হারাতে পারে না কি, আমরা টানা সিরিজ জিতছি মেহেদী হাসান মিরাজের আন্ডারে এই টিমটা নিয়ে। অ্যাওয়ে সিরিজে জিম্বাবুয়েতে যে আমরা গেলাম, এটাকে সবাই বলছিল যে এটা প্রিপারেশন ফর সাউথ আফ্রিকা অর সাম আদার টিম অ্যাওয়ে কন্ডিশনের জন্য। এটা কি আসলে প্রিপারেশন, মানে যে এটার পর আমরা বেটার জিনিস কিছু দেখবো, নাকি এটা হচ্ছে একটা পূর্বাভাস যে আসলে কি ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে সামনে? প্রিপারেশন তো নিতে চেয়েছিল, কিন্তু এখন এটা ডিজাস্টারের পূর্বাভাস কিনা এই প্রশ্নটা চলে আসাটা খুব অস্বাভাবিক না। বিশেষ করে টেস্টের 2 ইনিংস, তারপর ওয়ানডে টানা 3টা ইনিংস ইন ডিফারেন্ট ফরম্যাটস। তো একই ঘটনা ঘটলো, এবং টেস্টের পরে ওয়ানডেতে আমার কাছে একটা সময় কখনো কখনো কারো ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে টেস্টের ওই জুজু থেকে এখনো বের হয়ে আসতে পারছে না। আর একটা সময় মনে হচ্ছিল যে দে আর নট রিয়েলি ইন দ্য গেম। এবং আমি ওই কথাটাকেই সত্য মনে করে আমি আসলে আপাতত নিজেকে এবং দলকে একটা বেনিফিট অফ ডাউট দিচ্ছি, যে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ দ্য ফ্যান্স আর নট ওয়াচিং দিস সিরিজ, ক্রিকেটাররাও আসলে আমার মনে হয় না তারাও আসলে ফুটবল ওয়ার্ল্ড কাপেই বুঁদ হয়ে আছেন। এবং বোর্ড হয়তোবা সঠিক ইন্টেনশন থেকেই তাদেরকে ওখানে পাঠিয়েছিল। ডিফারেন্ট কন্ডিশনস, ডিফারেন্ট ওয়েদার, সব কিছু ডিফারেন্ট পিচ, আশরাফুলের ভাষ্য মতো ডিফারেন্ট ডাইমেনশনস। হ্যাঁ, সো সব কিছু চিন্তা করেই পাঠিয়েছিল, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে দ্য প্লেয়ার্স আর নট ইনভলভড ইন দ্য গেম ওই জায়গাটাতে। এখন দুইটা ওয়ানডে বাকি আছে এবং আজকে সেকেন্ড ওডিআই। এই ম্যাচটা হেরে গেলে বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম ইন আ লং টাইম আসলে একটা ওয়ানডে সিরিজ হারবে। সো এরকম একটা সিচুয়েশনে অনেকে বলা বলি করছেন যে লিটন কুমার দাস একজন কি প্লেয়ার, তিনি দলে না থাকায় বোধহয় দলের ব্যাটিং এর এই অবস্থা, বা তিনি থাকলে মিডল অর্ডারটার একটু সলিড স্ট্রং হয়। লিটনকে যখন ওয়ানডে টিম আবার ফিরিয়ে আনা হয়েছিল তখন কিন্তু উল্টো প্রশ্ন ছিল যে তিনি কেন ওয়ানডে দলে ফিরছেন, কি পারফরমেন্সের বিচারে তিনি আছেন। তো তাকে তো তখন কি বলা হচ্ছিল না, এখন আবার তিনি কি হয়ে গেছেন, মানে এইগুলা কি আসলে? এইটা আমার কাছে মনে হচ্ছে যে এইটাও আসলে আমি আগে যে কথাটা বললাম, যে তারা আসলে এই সিরিজটা ওভাবে ফিজিক্যালি মেন্টালি তারা ওইভাবে আসলে এক জায়গায় নাই। এবং এইটাও আমার কাছে মনে হচ্ছে যে দে আর লুকিং ফর এক্সকিউজেস, নতুন নতুন কি এক্সকিউজ খোঁজা যায়। লিটনের এটা একটা এক্সকিউজ। তারপর হচ্ছে যে 140 মিরাজ সম্ভবত একটা কথা বলেছিলেন, যেটার মানে হচ্ছে যে 141 এই পিচে একটা ভালো নাম্বার, ভালো স্কোর। সো এটাও একটা এক্সকিউজ। আশরাফুল যেটা বললেন যে মাঠের সাইজ, এটাও আমার কাছে একটা এক্সকিউজ মনে হলো। আশরাফুল বাকি যে কথাগুলো বলেছেন অ্যাজ ব্যাটিং কোচ, অ্যাজ দ্য মেন্টর টু প্রোটেক্ট হিজ স্টুডেন্টস, ওইটা আমি সাপোর্ট করব। আশরাফুল যদি টিম ম্যানেজমেন্টের পার্ট না হয়ে, কোচিং ম্যানেজমেন্টের পার্ট না হয়ে বাইরে থাকতেন, তাহলে হয়তোবা তিনি সমালোচনা করতেন। সো ওই জায়গা থেকে সমালোচনা করেননি, দ্যাটস ভেরি ম্যাচিউরড অফ হিম, আই লাইকড ইট। কিন্তু তিনি ওই ডাইমেনশনসের কথাটা বলার পর আসলে আশরাফুল যে খেলোয়াড়ি জীবনে ইম্যাচিউরড কিছু শট খেলতেন, মনে হচ্ছিল যে এটা ওইরকম একটা ইম্যাচিউরড শট ছিল। আর আমি আমার এই কথাটাতে স্টিক থাকবো, ইভেন ইফ বাংলাদেশ উইন দ্য রেস্ট অফ দ্য ম্যাচেস আর সিরিজ জিতে, তারপরেও আমি বলবো যে তারা আসলে
ফিজিক্যালি মেন্টালি এক জায়গায় নাই। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব বড় করে দেখছি না, আবার দেখছিও। কারণ প্রফেশনাল ক্রিকেটার হিসেবে এইটা করার কোনো জায়গা নাই, এটা করার কোনো স্কোপ নাই। এটা বলে আসলে পার পাওয়া যাবে না যে আমরা আসলে ফুটবল ওয়ার্ল্ড কাপ বা অন্য কিছুতে distracted ছিলাম, এটা বলা যাবে না। আমি এই কথাটা কেন বলছি, খেলার ধরন তো অবশ্যই, কিন্তু আমরা যদি দেখি যে ওই ইন্ডিয়াও দেখলাম আয়ারল্যান্ডের সাথে হেরে গেল, তারপর ইংল্যান্ডের সাথে তারা হারছে। এবং আমি তো ফার্স্টে অবাক হয়েছি যে ফিফা ওয়ার্ল্ড কাপের এরকম প্রাইম টাইমে ইন্ডিয়া ইংল্যান্ড একে অপরের সাথে সিরিজ খেলছে ইংল্যান্ডের মাটিতে। হয়তো ইংল্যান্ড বেনিফিটেড হচ্ছে, বাট আই এম নট রিয়েলি শিওর যে ইন্ডিয়া সাধারণত ওদের টিভিতে যে পরিমাণ ভিউয়ারশিপ পায় ওয়ার্ল্ড কাপের সময় ওই লেভেলের পাচ্ছে কিনা। একটা লেভেল পাবে, এটা জানি আমরা। যাই হোক, সেটা ওদের ব্যাপার, ওদের আলোচনা। কিন্তু আমার মূল কথাটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই ফিফা ওয়ার্ল্ড কাপের সময় এই চোখের আড়ালে থেকে বড় দলগুলা এরকম মিসহ্যাপ করে চলে আসতেছে। আমি বলতেছি না বাংলাদেশ অনেক বড় দল বা জিম্বাবুয়ে ছোট দল, আমি ইন্ডিয়াকে ইনক্লুড করে কথাটা বলতেছি। বাট এক্সপেকটেশনস আমাদের সেটাই ছিল যখন টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। উই ওয়ার রিয়েলি এক্সাইটেড টু সাম রিয়েলি ইয়াং ট্যালেন্টস, কিন্তু সেখানেও আমরা দেখলাম যে জাস্ট মেবি তাওহিদ হৃদয়কেও ডেবু করাইতে হবে, আমিতকেও ডেবু করাতে হবে। এই জন্য আমি নাইমকে বসাই দিলাম, যেখানে নাইমের জন্য ইট কুড হ্যাভ বিন এ ভেরি বিগ অপরচুনিটি। মেহেদী হাসান মিরাজের জায়গায় টেস্টের মধ্যেই প্রথম আমরা 4 জন বোলার নিয়ে খেলতে মানে নামলাম। 4 জন বোলার তো একটা ইস্যু আছেই, যে আমরা আবারও সেই আগের যুগে ফিরে গেলাম। সেই সাথে হচ্ছে যে নাইম ভাই খেলবেটা কখন, মানে মিরাজ নাই তাও নাইমের জায়গা হয় না। মিরাজ থাকে, যদি মিরাজ স্কোয়াডে থাকতো তাহলে কি মিরাজ খেলতো না? তাহলে তো আমরা ঠিকই 5 জন বোলার একজন অলরাউন্ডার নিয়ে খেলতাম। সো দিস ইজ কমপ্লিটলি ইনসেইন একটা ডিসিশন ছিল। এটার পিছনে আমাকে যেই লজিকে দেয়া হোক না কেন আমি এটা খাবো না, ঠিক আছে? সো ওইটাও একটা গেল। আমার কাছে মনে হইতেছে যে ওইখানে বাংলাদেশ লস্টে হিউজ অপরচুনিটি টু টেস্ট আউট দ্য বেঞ্চ স্ট্রেংথ অর টু মানে, এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে ম্যাচটা জিততে নামে নাই, বাংলাদেশ এক্সপেরিমেন্টই করতে নামছে। কিন্তু টেস্ট ম্যাচ, সেটা ওয়ান অফ টেস্ট হোক, যেই দলেরই হোক, টেস্ট ম্যাচ ভাই, আমরাও যখন টেস্টে 3 দিনে ম্যাচ হারতাম তখনও ওই প্রত্যেকটা টিম তাদের ফুল স্ট্রেংথ টিম ওয়ানডেতে হয়তো এক্সপেরিমেন্ট করতো, কিন্তু টেস্টে কেউ কখনো এক্সপেরিমেন্ট করতো না। টেস্টের মর্যাদা আলাদা। তারপর ওয়ানডেতে এসে দেখলাম যে মোটামুটি একটা ফুল স্ট্রেংথ টিম বাংলাদেশের, কিন্তু এখানে দেখলাম যে দে আর জাস্ট নট দেয়ার মেন্টালি। তারপর আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আই হ্যাভ অল রেসপেক্ট ফর হিম অ্যাজ এ প্লেয়ার, কিন্তু অ্যাজ এ প্লেয়ারও তিনি একটু মানে নিজেকে হারিয়ে খুঁজছেন। ব্যাটিংটাও ঠিকমতো হচ্ছে না, তার বোলিংটা সবসময় কার্যকরী বোলিং ছিল, ম্যাচ উইনিং বোলিং ওয়ানডেতে কিন্তু ছিল না। তো ওই কার্যকরী বোলিং দিয়ে আপনি ক্যাপ্টেন্সি দিয়ে যেখানে ব্যাটিংটাও ভালো হচ্ছে না, টাফ হবে। এটা তাকে হজম করাটা এখন টাফ হচ্ছে দর্শকদের জন্য, ভক্তদের জন্য। তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কিছু ফাইন টিউন করা দরকার। কিন্তু দিন শেষে আবারও আমি বলবো যে ওই মেবি দে আর নট টেকিং দিস সিরিজ সিরিয়াসলি, যার কারণে আমি বেনিফিট অফ ডাউটটা দিতে চাই, বা আমি একটা বিশ্বাস রাখতে চাই। তো এটা কি একটা অপরচুনিটি না ফর দ্য প্লেয়ার্স দ্যাট আর প্লেয়িং? মানে তানজিদ তামিম, তিনি কিন্তু বেশ কয়েক ম্যাচ ধরে রানের মধ্যে নাই, বাই দ্য ওয়ে। ওয়ানডেতে তার থেকে এক্সপেকটেশন ডেফিনেটলি অনেক বেটার। সৌম্য সরকার ইজ গেটিং হিজ চান্সেস, সুযোগ পেয়েছেন ফার্স্ট ম্যাচটায়। আজকে দেখা যাক তাকে কন্টিনিউ করানো হবে কিনা। আমার মনে হয় হবে, কারণ ফার্স্ট ম্যাচটায় দেখেছি তিনি অনেক সংখ্যক ওভার বলও করেছেন এবং তার বল খুব মুভ করেছে। মানে ওই কন্ডিশনে কিন্তু সৌম্য সরকারকে বেশ এফেক্টিভ মনে হয়েছে। সো হি কুড বি দ্যাট অপশন যে অ্যাওয়ে সিরিজে যেহেতু আমাদের কোনো ভালো পেস বোলিং অলরাউন্ডার নাই, সৌম্যর জন্য ব্যাটিংটাও একটা অপরচুনিটি ছিল। সৌম্যর ওয়ানডে রেকর্ড নিয়ে আমরা বলি যে ভালো রেকর্ড এন্ড এভরিথিং ওয়ানডেতে খেলা, কিন্তু সৌম্য নিজেও জানেন যে এই যেমন তানজিদ তামিম আসার পর কিন্তু তামিম, সাইফ, সৌম্য একটা মিউজিক্যাল চেয়ার হচ্ছে। সো সৌম্য ইজ দ্যাট আনফরচুনেট ওয়ান, অথবা তার পারফরমেন্সই এমন ছিল যে 10 বছর ধরে তিনি কিন্তু ইন অ্যান্ড আউট। সো এটা তার জন্য একটা অপরচুনিটি ছিল। আমি তোমাকে মাঝখানে আটকাই দিয়ে আমি আরেকটা কথা যেটা আনবো, আমরা ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপের কমেন্ট্রিগুলো করেছি, বাংলাদেশের ম্যাচগুলো এবং সেমিফাইনাল ফাইনাল। সো বাংলাদেশের ম্যাচগুলো সেখানে দেখেছি। বাংলাদেশের মেয়েরা তাদের যে লক্ষ্য ছিল, প্রাথমিক লক্ষ্য নেদারল্যান্ডস এবং পাকিস্তানকে হারানো, তারা সেটা অর্জন করেছে। ইন্ডিয়ার সাথে ভালো খেলেছে, সাউথ আফ্রিকার সাথে ভালো খেলেছে, সবকিছু ঠিক আছে। বাট দ্য প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে কি, দে আর হ্যাপি উইথ দিস। আমি শুধু মেয়েদের কথা কেন বলবো না, আমি লিঙ্কটা আসছি একটু পরে। দে আর হ্যাপি উইথ দিস, এবং তারা বলতেছে যে আমরা আমাদের টার্গেট ফিল আপ করে আসছি। সো একটা তৃপ্তির ঢেকুর চলে আসছে। এটা অ্যাজ এ নেশন আমাদের প্রবলেম। আমি জানি না টিম ম্যানেজমেন্টে কি কথা হয়, আমার কাছে মনে হয়েছে যে নারী ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টে যদি আমি থাকতাম, ইফ আই ওয়ার দ্য পার্ট,
তাহলে আমি বলতাম যে গার্লস রিয়েলি ওয়েল প্লেড, আই রিয়েলি লাইকড ইট। কিন্তু আমরা একই ভুল বারবার করছি। আমরা প্রত্যেক ম্যাচ শেষে বলছি 15 রানের আক্ষেপ। রাইট। সো লেটস মুভ ফরওয়ার্ড, লেটস ট্রাই টু ফাইন্ড আ সলিউশন যেখানে এই 15 রানের আক্ষেপটা আমরা পুরো করতে পারি। মানে নতুন কোনো প্রবলেম আসুক, বাট যে প্রবলেমটা বারবার রিকারেন্ট সেটাকে তো সলভ করতে হবে। রিকারিং প্রবলেম নিয়ে আমি তৃপ্তির ঢেকুর বলতেছি যে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, তাহলে এই 15 রানের আক্ষেপ থাকবেই। এবং সেম গোজ ফর এভরিওয়ান, আমাদের স্পোর্টস বলি বা এভরি সেক্টর, সেটাও বলি। সো আমাদের প্রবলেমও এখানে, আমরা ম্যাচ শেষে বলতেছি 141 রান, এই পিচে অনেক রান। ভাই টসের আগে কেউ যদি তোমাকে বলে তুমি প্রথমে বোলিং করবে, একটা ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষ 140 অল আউট হবে, ওকে ব্যাটিং করবে একবারে, সে কি বলবে যে না 140 অনেক বেশি, আমি ওদেরকে কমে আটকাইতে পারবো, লেটস বল? কেউ কি বলবে এটা? তাহলে সে কিভাবে এসে বলে যে 140 অনেক রান এই পিচে, তাই না? সেখানে আমি সোশ্যাল মিডিয়াতেও কিছু আলোচনা দেখেছি এবং সেটাও ঠিক আছে। জিম্বাবুয়ে কিন্তু কোনো স্পিনার ইউজ করেনি, 4 জন পেস বোলার দিয়ে একদম বাংলাদেশকে অল আউট করে দিয়েছে। জিম্বাবুয়ের 71 ফর 8, তারপরে 2 স্পিনার এসে রান লিক করছে, সেগুলো এখন ছোটখাটো কথা আসছে, আসবে, কিন্তু সেই কথাগুলো আসা উচিত ছিল আফটার বাংলাদেশ উইনিং দ্য গেম, ঠিক তাই না? আরে ভাই স্পিনাররা কতই রান লিক করছে, আবারও সেম, আমি কি 140 আমাকে আগে দিলে আমি মেনে নিয়ে ব্যাটিং করতাম না? তাহলে এটা একটা খুবই, মানে এটা আমি যদি তালিকা করি ভুলের, সেই তালিকার একদম তলা নিতে থাকবে এটা, যে মিরাজের ক্যাপ্টেন্সি। আমি বরঞ্চ বলবো যে ওকে ফাইন, আগে বোলিং করতেছে, মিরাজ একটু দেখতেছে রিশাদের অবস্থা কি হয়, প্রিপারেটরি সিরিজই তো আমরা বলতেছি, আমার নিজের অবস্থা কি হয়। সো সেই দিক থেকে তো আমি এটাকে ওকে বলবো। যদি এমন হয়তো জিম্বাবুয়ের কথা আলাদা, দে হ্যাভ টু ডিফেন্ড 141, তাহলে তাদেরকে অল ইন যাইতে হবে। সো অল ইন গেছে। সো আমার কাছে মনে হয় যে এই মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেটটা সবচেয়ে বড় প্রবলেম। আমাদের অ্যাবিলিটি লিমিটেড আছে, আগেও ছিল, কিন্তু আগেও এই লিমিটেড অ্যাবিলিটি নিয়ে আমরা বের হয়ে আসছি। উই হ্যাভ প্রডিউসড প্লেয়ার্স, আই এম টকিং অনলি অ্যাবাউট প্লেয়ার্স, উই হ্যাভ প্রডিউসড প্লেয়ার্স লাইক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। উই হ্যাভ প্রডিউসড লিডার্স লাইক মাশরাফি বিন মুর্তজা। তারা কি ক্রিকেটিং সামর্থ্যে খুব হাতি ঘোড়া মেরে ফেলছে? না, ইটস অনলি দেয়ার মাইন্ডসেট, যেটা তাদের স্ট্যাটসকে বাংলাদেশের তো অবশ্যই ওয়ার্ল্ড লেভেলে রেসপেক্টেবল জায়গায় নিয়ে গেছে। এবং নট অনলি স্ট্যাটস, তাদের ইম্প্যাক্ট অন বাংলাদেশ ক্রিকেট, ইমেজ অফ বাংলাদেশ ক্রিকেট দে মেড ইন ফ্রন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড। এই জিনিসটা কিন্তু মেন্টালিটি দিয়ে আসছে, এবং ওই মেন্টালিটিতেই তারা নিজেদেরকে ইমপ্রুভ করছে। সো আই ফিল সেটা এখন মিসিং। তো দেখা যাক সেই মেন্টালিটির একটা রিফ্লেকশন আমরা আজকের ম্যাচটাই দেখি কিনা। একটু পরেই বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের দ্বিতীয় ওডিআইটা শুরু হবে। বাংলাদেশ বেতারের ধারাভাষ্য প্যানেল আমি থাকবো, সো আমি থাকবো না। লেটস সি যে আসলে এই জায়গা থেকে কি হয়, বাংলাদেশ তারা একটু সিরিয়াসলি ব্যাপারটা নেয় কিনা, বিকজ দিস ইজ অ্যান অপরচুনিটি ফর দেম, যেটা সাজ্জাদ বললো। দে অল হ্যাভ টু ট্রাই অ্যান্ড মেক দ্য বেস্ট অফ ইট। এই ধরনের কন্ডিশনে অহরহ খেলার সুযোগ আপনি পাবেন না, সুযোগটা হাতছাড়া যেন না করেন এই আশাই করছি। উইল বি ব্যাক সুন, দেখা হবে পরের ভিডিওতে।